বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। এবার ইরানকে পূর্ণ সমর্থনের আশ্বাস সৌদি আরবের। রিয়াদ তেহরানের পররাষ্ট্রমন্ত্রীদের ফোন আলাপ। যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকাণ্ডে সৃষ্ট ঝুঁকি নিয়ে আলোচনা। দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ফের হতে পারে শান্তি আলোচনা। জেনেভা কিংবা ইসলামাবাদেই হতে পারে ভেন্যু, এপির প্রতিবেদন। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার প্রস্তাব। শান্তি স্থাপনে তেহরানের ইউরেনিয়াম নিজের কাছে রাখবে মস্কো। প্রস্তাব নাকচ করে অনড় অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে দমাতে গিয়ে নতুন বাস্তবতার সামনে ট্রাম্প। কাজে আসছে না চাপ প্রয়োগের কৌশল। বিশ্ব রাজনীতিতে দাপট হারাচ্ছে যুক্তরাষ্ট্র, ধারণা বিশ্লেষকদের। এবার লেবাননের পাশে দাঁড়ালো যুক্তরাজ্য, জার্মানি। যুদ্ধবিরতির আওতায় বৈরুতকে আনার দাবি। সামরিক অভিযান বন্ধে নেতানিয়াহুকে জার্মান চ্যান্সেলরের আহ্বান। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে প্রায় 21 ঘণ্টাব্যাপী দীর্ঘ আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। এতে দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনা কার্যত ভেস্তে গেছে। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, যে কোনো মূল্যে নিজেদের দাবি আদায়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে আইআরজিসি সহ যুদ্ধের নেতৃত্ব দেওয়া সব পক্ষ। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টার প্রতি রিয়াদ সম্পূর্ণ সমর্থন বজায় রাখবে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাদ। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক ফোন আলাপে তিনি এই প্রস্তুতি ব্যক্ত করেন। আলাপকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধবিরতি পরবর্তী সর্বশেষ পরিস্থিতি এবং আমেরিকার উস্কানিমূলক কর্মকাণ্ডের ফলে সৃষ্ট ঝুঁকিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া গত 11 এপ্রিল ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার বিষয়েও সৌদি পক্ষকে অবহিত করা হয়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফোন আলাপে জোর দিয়ে বলেন, ইরান অত্যন্ত দায়িত্বশীল ও সদিচ্ছা নিয়ে যুদ্ধবিরতি মেনে নিয়েছে এবং আলোচনায় অংশগ্রহণ করেছে। তবে তার দাবি অনুযায়ী আলোচনায় মার্কিন পক্ষের মাত্রাতিরিক্ত ও অন্যায্য আবদার এবং অনড় অবস্থানের কারণে বৈঠকটি কোনো সুনির্দিষ্ট ফলাফল ছাড়াই শেষ হয়েছে। তিনি উল্লেখ করেন, মার্কিনীদের রাজনৈতিক অস্থিরতা এবং আস্থার অভাবই শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এর জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, চলমান কূটনৈতিক প্রক্রিয়াগুলো শেষ পর্যন্ত সফল হবে এবং এই সংঘাতের অবসান ঘটিয়ে অঞ্চলের একটি দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম। চলতি বছরের 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ নিরসনে গত 8 এপ্রিল 2 সপ্তাহের জন্য একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার সূত্র ধরে ইসলামাবাদে দুই পক্ষ আলোচনায় বসেছিল। সেখানে ইরান সেনা প্রত্যাহার ও নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবি সম্বলিত 10 দফা প্রস্তাব পেশ করলেও 21 ঘণ্টার দীর্ঘ আলোচনার পর কোনো সমঝোতা ছাড়াই প্রতিনিধি দল তেহরানে ফিরে আসে। বর্তমানে এই যুদ্ধবিরতির মেয়াদ থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ এবং আলোচনার ব্যর্থতা মধ্যপ্রাচ্যকে আবারও এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার এই ফোন আলাপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে সৌদি আরবের মতো প্রভাবশালী দেশগুলোর মধ্যস্থতা শেষ পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই গভীর সংকট দূর করতে পারে কিনা। প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর খালি হাতেই নিজ দেশে ফিরে যান যুক্তরাষ্ট্র, ইরানের প্রতিনিধি দল। এরপরই ফের উত্তপ্ত হতে থাকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। বিশেষ করে হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ ঘিরে সৃষ্টি হয় উত্তেজনা। যখন যুদ্ধের পরিস্থিতি নিয়ে বিরাজ করছে ধোঁয়াশা, এমন সময়ে জাগলো আশার আলো। খবর এলো আবারও আলোচনার টেবিলে বসতে পারে ইরান যুক্তরাষ্ট্র। আগামী বৃহস্পতিবার হতে পারে এই আলোচনা। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন তেহরান তার শর্ত মানতে প্রস্তুত, তবে তিনি শিগগিরই সরাসরি আলোচনা পুনরায় শুরু করতে আগ্রহ দেখিয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেস সূত্রের বরাতে জানিয়েছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই 6 সপ্তাহ ধরে চলা সংঘাত বন্ধে একটি সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরান নতুন করে মুখোমুখি আলোচনার বিষয়টি বিবেচনা করছে। মার্কিন এই সংবাদ সংস্থাটিকে 3টি সূত্র জানিয়েছে, নতুন দফার
আলোচনার বিষয়ে এখনো আলোচনা চলছে। তবে মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিক জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটন ইতোমধ্যে এই বিষয়ে সম্মত হয়েছে। একই সংখ্যক প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেবে কিনা তা এখনো নিশ্চিত নয় বলে ওই কূটনীতিক ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, নতুন দফার আলোচনার সম্ভাব্য স্থান ইসলামাবাদ ও জেনেভা নিয়ে আলোচনা চলছে। এর আগে সোমবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ও পক্ষ থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে চায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সও বলেন, ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় ইরান কিছুটা যুক্তরাষ্ট্রের অবস্থানের দিকে এগিয়েছে, তবে আলোচনাকে এগিয়ে নিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব তেহরানের ওপরেই রয়েছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্যে আটকা ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। একদিকে 20 বছরের জন্য কার্যক্রম স্থগিত রাখার শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন, অন্যদিকে 5 বছর পর্যন্ত কর্মসূচি বন্ধ রাখার প্রস্তাব তেহরানের। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে তেহরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়ার প্রস্তাব আবারও দেয় ক্রেমলিন। তবে সরাসরি এই প্রস্তাবও নাকচ করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক প্রতিবেদনে রুশ সংবাদ মাধ্যম দ্য মস্কো টাইমস জানায়, ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে বৈরিতা নিরসন এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মস্কো এই পারমাণবিক জ্বালানি গ্রহণ করতে প্রস্তুত। এর আগে গত সপ্তাহান্তে পাকিস্তানে অনুষ্ঠিত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো নির্দিষ্ট চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর এই নতুন প্রস্তাব এলো। মূলত গত ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে শুরু হওয়া এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি করেছে তা কাটিয়ে উঠতেই রাশিয়া এই মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের মজুত থাকা দেশ হিসেবে রাশিয়া এর আগেও একাধিকবার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়েছিল। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলাপকালে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। রাশিয়ার সেই প্রস্তাব এখনও বহাল রয়েছে, যদিও এখন পর্যন্ত এর ওপর কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। মস্কো মনে করছে, ইরানের ইউরেনিয়াম রাশিয়ার কাছে থাকলে পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা দূর হবে এবং এতে করে যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন করা সহজ হবে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী সোমবার পুতিন ও ট্রাম্পের মধ্যে এক ফোনালাপ চলাকালে রুশ প্রেসিডেন্ট ইরান যুদ্ধ অবসানের সম্ভাব্য সমাধান হিসেবে এই ধারণাটি উত্থাপন করেছিলেন। তবে ট্রাম্প এই প্রস্তাব নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়েছেন, ওয়াশিংটন এই ইউরেনিয়ামের মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নিতেই প্রতিশ্রুতিবদ্ধ। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হল তেহরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা এবং প্রয়োজনে স্থলপথে সেনা পাঠিয়ে সেই লক্ষ্য অর্জনের ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। চলমান ইরান সংকট বিশ্ব রাজনীতিতে উত্তেজনা দিন দিন বাড়িয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে এই অস্থিতিশীলতা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ প্রয়োগ ভিত্তিক কৌশল এখন আগের মতো কার্যকর থাকছে না। ইরান সংকট দেখাচ্ছে প্রতিপক্ষ দেশগুলো আরও সহজে যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করছে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্পের নীতির মূল ভিত্তি ছিল শক্তি প্রদর্শন ও অর্থনৈতিক চাপ সৃষ্টি। তবে ইরানের ক্ষেত্রে এই কৌশল আশানুরূপ ফল দিচ্ছে না। তেহরান তার অবস্থানে অনড় থাকায় যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে ন্যাটো মিত্রদের সমর্থন আদায়ে ব্যর্থতা ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অনেক দেশ আগাম অবহিত না হওয়া এবং নিজস্ব স্বার্থের কারণে ইরান ইস্যুতে যুক্ত হতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে চীন বাণিজ্য যুদ্ধে পাল্টা চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে। বিরল খনিজ রপ্তানি সীমিত করার হুমকি বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করেছে। ইউরোপেও ট্রাম্পের প্রভাব কমতে দেখা যাচ্ছে, আর যুক্তরাষ্ট্রের ভেতরেও তার কিছু নীতি জনসমালোচনার মুখে পড়েছে। এতে তার রাজনৈতিক অবস্থান আরও চাপে পড়েছে। সব মিলিয়ে ইরান সংকট প্রমাণ করছে, শুধু সামরিক শক্তি দিয়ে সব সময় কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব নয়। সামনে পরিস্থিতি আরো অনিশ্চিত হয়ে উঠতে পারে, আর ট্রাম্পের পরবর্তী পদক্ষেপই নির্ধারণ করবে এই সংঘাত কোন দিকে মোড় নেবে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লেবানন ইসরায়েল সীমান্ত পরিস্থিতি নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে। চলমান সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে এমন আশঙ্কা থেকে পশ্চিমা দেশগুলো কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। যুক্তরাজ্য ও জার্মানি সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে লেবাননের সংঘর্ষ অব্যাহত থাকলে তা পুরো অঞ্চলে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিস ফ্যালকোনার সতর্ক করে বলেছেন, চলমান হামলা ভয়াবহ মানবিক সংকটের রূপ নিতে পারে। তিনি লেবাননের বিদ্রোহী গোষ্ঠীকে নিরস্ত্র হওয়ার আহ্বান জানান এবং ইসরায়েলকে সাময়িক অভিযান বন্ধ করার অনুরোধ করেন। অন্যদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাটস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় লেবাননের সামরিক কার্যক্রম বন্ধ করে শান্তি আলোচনা শুরু করার গুরুত্ব তুলে ধরেন। এদিকে মাঠ পর্যায়ে পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। লেবাননের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী শহরগুলোতে টানা সংঘর্ষে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে মার্চের শুরু থেকে এখন পর্যন্ত হামলায় 2,000-এর বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু সংখ্যাও উল্লেখযোগ্য। 47 বছরের শত্রুতার অবসান ঘটাতে মাত্র 21 ঘন্টা যথেষ্ট ছিল না। জটিলতার পরিধি এত ব্যাপক আর পারস্পরিক অবিশ্বাস ও অনাস্থা এত গভীর যে এক ম্যারাথন বৈঠকেই সমাধান হওয়ার কথাও না। বিবিসির প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা লিস ডুসেট উল্লেখ করছেন, যুক্তরাষ্ট্র থেকে ক্রমাগতই ইরানের বিষয়ে কঠোর অবস্থান প্রকাশ পেয়েছে। আর ইরানের ক্ষয়ক্ষতি হলেও আলটিমেটাম বা চাপের মুখে ইরানের নতি স্বীকার বা আত্মসমর্পণ করার মনোভাব ছিল না। Effectively, there are two blockades of এখন যেহেতু হরমুজ প্রণালীতে কার্যত দুটি অবরোধ রয়েছে, একটি ইরানের এবং অন্যটি আমেরিকার, তাতে এই ঝুঁকি বেড়ে যায় যে কোনো এক পক্ষ ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে অস্ত্র চালিয়ে ফেললে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। অবশ্য তাদের আবার আলোচনায় ফেরার সম্ভাবনাও আছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানি কর্মকর্তারা উভয়ই বলছেন যে তারা আলোচনা টেবিলে ফিরতে প্রস্তুত। ইরানের পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে উভয় পক্ষেরই খুব বড় রেড লাইন রয়েছে এবং কোনো পক্ষই দ্রুত, সহজে বা আদৌ নমনীয় হতে পারবে না বা ইচ্ছুক নয়, যার অর্থ হলো এই মুহূর্তে আলোচনার পরিবর্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। rather than negotiation. বিবিসি জানতে পেরেছে যে আনুষ্ঠানিক আলোচনা শেষ হয়ে যাওয়ার পরেও পাকিস্তানের মাধ্যমে ইরানি ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। তবে আমেরিকা আরও কঠোর পদক্ষেপে গেলে নিজ দেশে আমেরিকানদের অসন্তোষ, বিশ্ব বাণিজ্যে প্রভাব এবং ইরানের প্রতিরোধ বিবেচনায় পরিস্থিতি সহজ হবে না। আমাদের সঙ্গে রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ সৈয়দ মাহমুদ আলী। কথা বলা যাক তার সঙ্গে। সৈয়দ মাহমুদ আলী, আপনাকে স্বাগত বাংলাদেশ ট্রেন্ডিংয়ে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা কোনো রকম চুক্তি ছাড়াই শেষ পর্যন্ত শেষ হলো এবং দুই পক্ষ এখনো পাল্টাপাল্টি হুমকি দিয়ে চলেছে পরস্পরকে। ফলে ঠিক কোন পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য? আমি বলবো না যে নতুন করে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। উভয় পক্ষই পরস্পরের উপরে চাপ প্রয়োগ করছে যাতে করে যেন প্রতিদ্বন্দ্বী পক্ষ 22শে এপ্রিল এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবার আগেই নতুন করে আবার আলাপ আলোচনা বসতে সম্মত হয়। সে কারণেই এই অবরোধ পাল্টা অবরোধের একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। আলোচনার ক্ষেত্রে কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছিল এবং কোন জায়গায় মতানৈক্য শেষ পর্যন্ত আলোচনাটাকে ভেস্তে দিয়েছে বলা চলে, আর এখন দর কষাকষির মতো ঠিক কি বিষয় রয়েছে দেশগুলোর হাতে? দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের 15 দফা শর্তাবলী এবং ইরান সরকারের 10 শর্তাবলীর মধ্যে ব্যাপক ব্যবধান ছিল। তার মধ্যে 3 সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় যেখানে তাদের মধ্যে কোনো রকম আপোষ সম্ভব হয়নি, সেই 3টি বিষয় এখনো রয়ে গেছে। প্রথমত, যুক্তরাষ্ট্র দাবি করেছে যে ইরান যেন কোনোভাবেই ইউরেনিয়াম পরিশোধন আর না করে বা না করতে পারে, সেটা মেনে নিতে হবে। ইরান বলেছে তারা সেটা মানবে না, এই কারণে যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এটা করার শান্তিপূর্ণ কাজে ব্যবহারের তাদের অধিকার রয়েছে। ন্যায্য অধিকার রয়েছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটির স্বাক্ষরদাতা রাষ্ট্র হিসেবে, কাজে এই অধিকার তারা ছাড়বে না। দ্বিতীয় প্রশ্ন ছিল যে যুক্তরাষ্ট্র দাবি করেছিল ইরান যেন আর কখনো কোন রকম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ না করতে পারে এবং না করে। ইরান ধরে নিয়েছে এবং বলেছে যে তার জাতীয় স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার জন্য এই অস্ত্র নির্মাণ করার প্রয়োজন তাদের জন্য অসীমভাবে গুরুত্বপূর্ণ।
এবং এই অধিকার তারা কোনোভাবেই আপোস করবে না। এটা গেল 2 নম্বর। 3 নম্বর ছিল হরমুজ প্রণালী দিয়ে আমরা জানি যে বিশ্বের যে সরবরাহ রয়েছে জ্বালানি তেল এবং এলএনজি, এগুলো সরবরাহের প্রায় 1/5 এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বাজারে যায়। এছাড়া অন্যান্য আর ইত্যাদি অন্যান্য কেমিক্যাল পদার্থ যাওয়া আসা করে। এটা হরমুজ প্রণালী যে লেভারেজ ইরানকে দিয়েছে, ইরান সেটা ব্যবহার করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের উপর। তারা এটার উপরে সার্বভৌমত্ব চায় ওমানের সঙ্গে মিলে, আর যুক্তরাষ্ট্র চাইছে এখানে যেন ইরানের কোনো রকম প্রভাব না থাকে। কাজে এই 3টি বিষয় তাদের মধ্যে গভীর মতানৈক্য রয়ে গেছে। ইসরায়েল এই শান্তি আলোচনায় কিভাবে প্রভাব বিস্তার করেছে এবং এখন ইসরায়েল কতটা ফ্যাক্টর? আমরা জানি যে ইসরায়েলের মুখেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শুরু করেন। এবছর নয়, গত বছর জুন মাসে ইসরায়েলি ছাত্রমুক্তি তিনি করেছিলেন, সেটা আলাপ আলোচনা চলাকালীন। এবছরও আলাপ আলোচনা চলাকালীন আবার ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের উপর হামলা চালায়। আমরা জানি যে ইসরায়েল এই যুদ্ধ শুরু করা এবং শেষ না করার একটি বড় ফ্যাক্টর। ইসরায়েল চাইবে না যে তাদের যে লক্ষ্যবস্তু রয়েছে, যেটা হলো ইরানের সব ধরনের সামরিক প্রস্তুতির অবসান না হওয়া পর্যন্ত যেন এই যুদ্ধ শেষ না হয়। তারা এই যুদ্ধ শেষ না হবার জন্যই এখন লেবাননে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যদিও আমরা জানি মধ্যস্থতাকারী যিনি নেতা ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন যে লেবাননে যুদ্ধ বিরতি অন্তর্ভুক্ত, কিন্তু ইসরায়েলিরা প্রত্যাখ্যান করেছে এবং তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দক্ষিণ লেবাননে একটা অন্যান্য ফ্রন্টগুলোতে তারা দখল, তারা তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলছেন আপনি। কিন্তু দুই পক্ষের ক্ষেত্রে ইরান এবং যুক্তরাষ্ট্রের ঠিক কি কি অপশন বা কি কি বিকল্প তাদের এখন বাকি রয়েছে এবং এরপরে আর কি হতে পারে এই যুদ্ধবিরতির এই সময়টা পার হয়ে যাওয়ার পরে, আপনি কি দেখেন? আমার মনে হয় যে কোনো পক্ষই চাইবে না ইসরায়েল বাদে, অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ইরান কেউই চাইবে না পূর্ণাঙ্গরূপে আবার যুদ্ধ শুরু হোক। কিন্তু এটা হয়তো তাদের হাতে আর নেই। এত ধরনের চাপ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যে খাবার বিশ্বব্যাপী ক্ষমতার যে একটা কাঠামো রয়েছে, সেই কাঠামো নতুন ঢেলে সাজাবার হবার কথা সেই বেইজিং আলোচনা, এবং সেই বেইজিং আলোচনায় তাকে যুদ্ধ চলাকালে তিনি যেতে পারেন। কাজে এই যুদ্ধ শেষ করার জন্য তার একটি ডেডলাইন রয়েছে। তেমনি যুক্তরাষ্ট্রের তেলের দাম বেড়েছে, তাতে দেশের অভ্যন্তরে একটা অর্থনৈতিক রাজনৈতিক চাপও বাড়ছে। এই চাপের মোকাবিলা করতে গিয়ে তাকে হরমুজ প্রণালী তুলে দিতে হবে, অর্থাৎ ইরানের সঙ্গে কোনো না কোনো ভাবে একটা পরামর্শ দিয়ে তাকে এটা করতে হবে। তিনি চাইবেন চীনের উপরে চাপ দিয়ে যেন ইরানের উপরে চাপ প্রয়োগ করে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। সেটা না হলে তাকে হয়তো আবার নতুন করে যুদ্ধ শুরু করতে হতে পারে। ইসলামাবাদে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম দফার আলোচনা ভেস্তে গেছে। তেহরানের অভিযোগ, বৈঠকে আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই আলোচনা নিয়ে আসার কথা শুনিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বলেন, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে হয়তো খুব শিগগিরই আবারও মুখোমুখি হবেন তারা। 13 এপ্রিল ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। অনুষ্ঠানে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় অনেকটা অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র। সামনে আরও আলোচনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, এখন সিদ্ধান্ত ইরানের হাতে। গত সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ছেড়ে আসার কারণও ব্যাখ্যা করেন তিনি। ভ্যান্স দাবি করেন, সেখানে থাকা ইরানি প্রতিনিধি দল কোনো চুক্তিতে পৌঁছাতে পারছিল না। আমাদের দেওয়া শর্তগুলোর অনুমোদন নিতে তাদের তেহরানে ফিরে যেতে হতো। এই অনুমোদন আসতে হবে তাদের সর্বোচ্চ নেতা বা অন্য কারো কাছ থেকে। সাক্ষাৎকারে ভ্যান্স আরও বলেন, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো ইরানিরা যথেষ্ট নমনীয়তা দেখাবে কিনা। চুক্তি চূড়ান্ত করার জন্য যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের নিশ্চিত করা প্রয়োজন, তারা সেগুলো মেনে নেবে কিনা। সমৃদ্ধ ইউরেনিয়াম অবশ্যই ইরান থেকে সরিয়ে নিতে হবে। পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে তাদের চূড়ান্ত প্রতিশ্রুতিও আমাদের পেতে হবে।
ভ্যান্স মনে করেন ইরানিরা যদি এসব শর্তে রাজি হয় তবে দুদেশের জন্য খুব ভালো একটা চুক্তি হতে পারে। তিনি বলেন, ইরান যদি একটি স্বাভাবিক দেশের মতো আচরণ করে, তাদের অর্থনীতি যদি স্বাভাবিক হয় এবং সে দেশের মানুষ যদি উন্নতি ও সমৃদ্ধি লাভ করতে পারে, তবে আমরা সত্যিই খুব আনন্দিত হব। কিন্তু অর্থনৈতিকভাবে একটি স্বাভাবিক দেশে পরিণত হতে হলে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে আসতে হবে, সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ করতে হবে। ভ্যান্স জানান, হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরান ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে ইতিবাচক না হলে আলোচনার মোড় ঘুরে যাবে বলেও সতর্ক করেন তিনি। মার্কিন এই নেতা বলেন, নিয়ন্ত্রণ আমাদের হাতেই আছে, আমাদের সামরিক শ্রেষ্ঠত্ব রয়েছে। হরমুজ প্রণালী দিয়ে তাদের তেল রপ্তানির উপর অবরোধ আরোপের মাধ্যমে আমরা এখন তাদের উপর অতিরিক্ত অর্থনৈতিক চাপও প্রয়োগ করছি। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কাগজে কলমে থামলেও পর্দার অন্তরালে এই সংঘাত এখন এক ভয়াবহ রূপ ধারণ করেছে, যার সরাসরি প্রভাব পড়ছে সারা বিশ্বেই। তবে মধ্যপ্রাচ্য এই সংঘাতের প্রভাব টের পাচ্ছে হাড়ে হাড়ে। 2026-এর শুরু থেকে এপ্রিল পর্যন্ত ফিলিস্তিন, লেবানন, ইরান, সিরিয়া সহ অন্তত 4টি দেশে ব্যাপক সামরিক অভিযান ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই বহুমুখী আগ্রাসনের ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক গভীর খাদের কিনারায়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের অভ্যন্তরে এক বিধ্বংসী ও নজিরবিহীন হামলা চালায়, যেটি ইসরায়েলের কাছে অপারেশন রোরিং লায়ন নামে পরিচিত, আর যুক্তরাষ্ট্র এই অভিযানের নাম দেয় এপিক ফিউরি। এই হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সামরিক ঘাঁটি, সরকারি ভবন এবং অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক স্থাপনাগুলো। আল জাজিরার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এ পর্যন্ত 2076 জন মানুষ নিহত এবং 26,500 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। সম্প্রতি লেবাননেও চরম আকার ধারণ করেছে ইসরায়েলের আগ্রাসন। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের নাম করে লেবাননের বিভিন্ন অঞ্চলে তীব্র ও উচ্চ মাত্রার বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এপ্রিল মাস জুড়ে চলা এই হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছে লেবাননে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ইসরায়েলি হামলায় 2089 জন নিহত এবং 6,762 জন মারাত্মকভাবে আহত হয়েছেন। লেবাননে এক চরম মানবিক সংকট তৈরি করেছে এই বিপুল সংখ্যক হতাহতের ঘটনা। অন্যদিকে ফিলিস্তিনে ইসরায়েলের দীর্ঘস্থায়ী সামরিক অভিযান এখনও থামার কোনো লক্ষণ নেই। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে সামরিক অনুপ্রবেশ ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি প্রতিবেশী সিরিয়াতেও নিজেদের কৌশলগত অবস্থান ধরে রাখতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত আক্রমণ করছে তেল আবিব। 13 এপ্রিল পর্যন্ত হালনাগাদ করা আল জাজিরার তথ্যে দেখা যায়, সাম্প্রতিক এই উত্তেজনার পারদে ইসরায়েলি হামলায় ফিলিস্তিন ও সিরিয়ায় অন্তত 4 জন করে নিহত হয়েছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে একসঙ্গে 4 ফ্রন্টে ইসরায়েলের এই আক্রমণাত্মক সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিয়েছে। পরাশক্তিগুলোর পরোক্ষ ইন্ধনে সংঘাতের এই লাগামহীন বিস্তার শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য এক ভয়াবহ অশনি সংকেত হিসেবে দেখা দিচ্ছে। ট্রাম্পের পরনে লম্বা আলখাল্লা, মাথার চারপাশে উজ্জ্বল ঐশ্বরিক আভা। যীশুখ্রিস্টের মতো এক প্রতীকী অবয়বে আবির্ভূত হয়েছিলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এআই দিয়ে তৈরি এই ছবিটি পোস্ট করেছিলেন ট্রাম্প। তবে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত পোস্টটি ডিলিট করতে বাধ্য হলেন মিস্টার প্রেসিডেন্ট। ছবিতে অসুস্থ এক ব্যক্তির কপালে হাত রেখে ঈশ্বরের ভূমিকায় দেখা যাচ্ছে ট্রাম্পকে। ব্যাকগ্রাউন্ডে ছিল যুক্তরাষ্ট্রের পতাকা, মার্কিন সামরিক বিমান এবং স্ট্যাচু অব লিবার্টি। ট্রাম্পের পাশে ছিলেন একজন নার্স, প্রার্থনারত এক নারী এবং ইউনিফর্ম পরা সেনা সদস্যের ছবি। পোপ 14 লিওর সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে পোস্টটি করেছিলেন তিনি। পরে দেখা যায় ছবিটি উধাও হয়ে গেছে। আগের লিঙ্কে ক্লিক করলে কন্টেন্ট নট অ্যাভেইলেবল বার্তা দেখাচ্ছে। নিজেকে কেন যীশুখ্রিস্টের অবয়বে তুলে ধরলেন, এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি এটি পোস্ট করেছিলাম, ভেবেছিলাম এখানে আমাকে একজন চিকিৎসক হিসেবে দেখানো হয়েছে। এটি রেড ক্রসের সঙ্গে সম্পর্কিত, আমাকে একজন রেড ক্রস কর্মী হিসেবে দেখানো হয়েছে। এ ব্যাপারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেন, সেই ছবি ইতোমধ্যে ডিলিট করা হয়েছে, সেটা ছিল সম্পূর্ণ একটি জোকস। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প রসিকতা করেছিলেন এবং পরে তিনি সেটি মুছে ফেলেছেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে অনেকেই তার রসিকতা বুঝতে পারছেন না। 13 এপ্রিল ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে ক্যাথলিক চার্চের পোপ
চতুর্দশ লিওর তীব্র সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টে পোপ লিও চতুর্দশকে অপরাধ দমনে দুর্বল এবং পররাষ্ট্রনীতিতে ভয়াবহ বলে অভিযোগ করেন পোপ রাজনৈতিকভাবে বামপন্থীদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থান নিয়েছেন এবং ইরান ও ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করছেন। এর কয়েক ঘন্টা পরই সেই ছবিটি পোস্ট করেছিলেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে প্রায়ই এআই দিয়ে তৈরি অদ্ভুত ছবি শেয়ার করেন ট্রাম্প। এর আগে গত বছর মে মাসে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর পোপের বেশে সজ্জিত একটি ছবি শেয়ার করেছিলেন। চলতি বছর জানুয়ারিতে যখন তিনি গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছিলেন তখন একটি পোস্ট ভিডিও শেয়ার করেছিলেন যেখানে দেখা যাচ্ছে তিনি জেডি ভ্যান্স ও মার্কো রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা গাড়ছেন এবং একটি সাইনবোর্ডে লেখা গ্রিনল্যান্ড ইউএস থিওরি এস্টাবলিশ 2026। গত বছর শেষ দিকে একটি পোস্ট দেন যেখানে তিনি একটি সাইনবোর্ড ধরে আছেন যাতে লেখা ট্রাম্প 2028 ইয়েস, অর্থাৎ 2028 সালে আবারও মার্কিন প্রেসিডেন্ট হতে চান তিনি। অথচ ব্যাপারটি সম্পূর্ণ সংবিধান অবমাননার শামিল, কেননা মার্কিন সংবিধান অনুযায়ী একই ব্যক্তি দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। ভোটের হাল হকিকত বুঝতে আমরা চলে এসেছি কলকাতার উত্তর দমদম কেন্দ্রে। এই কেন্দ্রের 4 জন প্রধান প্রার্থী হলেন তৃণমূল কংগ্রেসের চন্দ্রিমা ভট্টাচার্য, বিজেপির সৌরভ শিকদার, বামফ্রন্টের দীপশিতা ধর এবং কংগ্রেসের ধনঞ্জয় মৈত্র। এদের মধ্যে সব থেকে বেশি যাদের নিয়ে আলোচনা হচ্ছেন তারা দুজনেই নারী প্রার্থী। এদের মধ্যে একজন হলেন টিএমসির বর্ষিয়ান নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অন্যজন হলেন সিপিআইএম এর ইয়ং ব্রিগেডের অন্যতম মুখ দীপশিতা ধর। আপনারা নিজেদের সর্বহারাদের দল বলে আখ্যা দিতেন, এখন বিরোধীরা আপনাদের সর্বহারা দল বলে। ঠিকই, তাই তো মিথ্যে কথা কিছু নেই। আমরা নির্বাচনে হেরেছি, আমরা অ্যাসেম্বলির মধ্যে নেই, পার্লামেন্টের মধ্যে নেই, ঠিকই, কিন্তু আমরা এটাও মনে করি এই দুর্নীতিগ্রস্ত সময়ে দাঁড়িয়ে আমাদের একজন নেতা মন্ত্রীও 34 বছর ক্ষমতা থাকার পরেও তারাও কেউ জেলের মধ্যে নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন ইস্যুগুলো সব থেকে বড়? এসআইআর, বহু মানুষের নাম কাটা গেছে, কর্মসংস্থান, বিপুল পরিমাণ ছেলেমেয়েরা আমার প্রজন্মের যারা এই যুবসাথী বেকার ভাতার লাইনেও দাঁড়াচ্ছে, কোনটা নিয়ে দাঁড়াচ্ছি। আমি চাই যে মানুষ চাকরি পাচ্ছেন না তিনি বেকার ভাতা পান, কিন্তু তিনি কোনোদিনও চাকরি পাবেন না এই নিরাশেরও তাকে গ্রাস না কর। যে পরিযায়ী শ্রমিক এখন তার পরিচিতির জন্য অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছেন, খুন হচ্ছেন, আমার কাছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। মোস্ট ইম্পর্টেন্ট মহিলা সুরক্ষা, একের পর এক ঘটনা আমরা দেখেছি। রাজনীতিতে সৌজন্যের জায়গা কতটা উচিত? আমার মনে হয় রাজনীতিতে অবশ্যই রাজনীতির বিষয়ে আপোষ না থাকা উচিত, আপোষহীন হওয়া উচিত, কিন্তু সৌজন্য, পারস্পরিক সম্মান, তাতে খামতি না থাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেত্রী থেকে উঠে এসেছেন, লড়াই করেছেন এবং মুখ্যমন্ত্রী হয়েছেন পশ্চিমবঙ্গের। তার রাজনৈতিক সফরকে আপনি কিভাবে দেখেন? ওনার জন্য খুবই গ্লোরিয়াস, কিন্তু উনি নির্বাচিত হবার পর রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে মহিলাদের প্রতি ওনার যে দায়বদ্ধতা ছিল বা ইন জেনারেল পেট্রিয়ার্কিকে ফাইট করার ওনার যে দায়বদ্ধতা ছিল, আই থিঙ্ক সেটা উনি ফেল করেছেন। কোথাও একটা আপনার মনে হয় যে আমরা জনপ্রতিনিধিদের একটা সার্টেন লুকে দেখতে অভ্যস্ত, সেটা ভেঙেও আপনাকে টুকটাক দেখা গেছে। আমি দেখলাম সেদিনকে ফেসবুকে একজন লিখেছে যে বামপন্থী নেত্রীর কপালে চশমা থাকবে কেন। এখন বামপন্থা এবং কপালে চশমার কী সম্পর্ক আমি এখনো জানি না। বামপন্থী ডান হাতে ঘড়ি পরে বামপন্থী নেত্রী হওয়া যায় না। আচ্ছা, ডান হাতে ঘড়ির সঙ্গে বামপন্থী ডানপন্থী যে কোনো রাজনীতি সম্পর্কটা কি? তারপরে তো আমার গায়ের রং নিয়ে কথাবার্তা আছেই, প্রতি ইলেকশনে একবার করে এই কাজের মাসি অন্ধকারে দেখা যায় না, এই সমস্ত কথা শুনতে হয়। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এখন আর আমার এগুলো খুব এফেক্ট করেন। মানুষকে বিভ্রান্ত করার, মানুষকে বঞ্চিত করার একটা নতুন পন্থা আমরা দেখছি বাংলায় হচ্ছে। এই বিধানসভা 2026-এ একটা নিরপেক্ষ সংস্থাকে রাজনৈতিক মোড়কে মুড়ে এখানে বিধানসভার ভোট করার প্রচেষ্টা হচ্ছে। এসআইআর এ প্রায় 91 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। এই মাইনরিটি আর মহিলাদের টার্গেট করে কাটার বন্দোবস্তটা করেছিল, কিন্তু তাতে বহু হিন্দুও কেটে গেছে। আমাদের এলাকাতেই তো বহু মানুষ কেটে গেছেন। এখানে মাইনরিটি পপুলেশন খুব কম, এখানে কিন্তু হিন্দু পপুলেশন। 2011 সালে আমি জিতেছিলাম 19,026 ভোটে। মানুষের রায় মাথা পেতে নিয়ে 2016-এ আমি পরাজিত হয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে আবার যখন 2021-এ একই পরাজিত জায়গা থেকে আমাকে মনোনয়ন দেওয়া হলো, আগে 19,026 ভোটে জিতেছিলাম, 21-এ 28,499 ভোটে জিতলাম। কোথাও আপনার মনে হয় যে তৃণমূলের কিছু
কর্মী সমর্থক বলুন, নেতাদের বিরুদ্ধে সাম্প্রতিককালে যে ধরনের অভিযোগ উঠে এসেছে, তাতে দলের ভাবমূর্তি কোথাও ক্ষুণ্ণ হয়েছে? না, অনেক দুর্নীতি তো যে অভিযোগগুলো, তাই সেই অভিযোগের গুলো অনেক দেখা যাচ্ছে যে কোনো ভিত্তিহীন অভিযোগ আছে। সুতরাং এই নিয়ে অনেক মামলা রয়েছে, আমি এগুলো নিয়ে কথা বলছি না। দলের ভাবমূর্তি, কোনো ব্যক্তিগত কেউ কোনো কিছু করলে সেটা কখনো নষ্ট হয় না, দলের ভাবমূর্তি। পশ্চিমবঙ্গের ভোটের সঙ্গে হিংসার একটা নাম জড়িয়ে আছে, যেটা প্রায়শই এটা নিয়ে সমালোচনা হয়। পোস্ট ভোট ভায়োলেন্স সেখানে বহু রাজ্যে হয়, সেগুলো চেপে দেয়া হয়। এখানে কোনো কোনো জায়গায় হলে তার জন্য যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হয়। মমতা ব্যানার্জির সফরকে আপনি কিভাবে দেখেন? মুখ্যমন্ত্রী তখন তো মুখ্যমন্ত্রী নন, তিনি তো ছাত্রাবস্থা থেকে এই রাজনীতি করছেন, কিন্তু বামপন্থীদের যে মূল তাদের আদর্শ, অর্থাৎ কমিউনের সঙ্গে থাকা, কমিউনে থাকা, সেগুলো ওনার মতন বড় এই ধরনের বামপন্থায় বিশ্বাসী আর কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করে দেখিয়ে দিয়েছেন সারা বিশ্বের কাছে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী বলে পরিচিত নয়, মুখ্যমন্ত্রী তিনি মহিলা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।